সচিবালয়ের ঘটনা খুব সিগনিফিকেন্ট। এর আগে এরশাদ আমলে আমরা দেখেছি সচিবালয়ের থেকে যখন সর্বোচ্চ শক্তি দিয়ে আন্দোলন নেমে গেলেন তারা, তারপরে এরশাদ সরকারের পতন ঘটল। তো সচিবালয়কে যত হালকাভাবে এরা নিচ্ছেন, এই বৈষম্য বিরোধী ছাত্রর ব্যানারে বা এই জুলাই মঞ্চের ব্যানারে এরা সরকারের পেটোয়া বাহিনী, ব্যাপারটা এত ছেলে খেলা না, এত ইজি না। তারা যেমন এটা ঘোষণায় বলেছেন একজন, এরা কি খেয়ে কি বুঝে এই কথাগুলো বলেন আমি বুঝি না। এরা তো সব লেখাপড়া জানা ছিল, এমন তো না যে এরা সাধারণ শ্রমিক কৃষক, মূর্খ তো না, লেখাপড়া জানা ছিল। তারা বলছে যে তারা যদি আন্দোলন প্রত্যাহার না করে তাদের রিপ্লেসমেন্ট আমাদের কাছে রেডি আছে। একটা সচিব তৈরি করতে কি লাগে ওরা কি জানে? আমি যদি এখন বলি যে ওদের বক্তব্যটা একটু আপনাকে হাসনাতের বক্তব্যটা একটু শোনাই। হ্যাঁ, না শুনতে হবে না, আমি শুনেছি। যখন 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থান চলছিল আপনারা কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন, অফিস বন্ধ করে রাখবেন। 5ই আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি। আপনি বুঝতে পারলেন, মানে তারা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে তার কথা নিতে পারেন, মানে তারা কোনো কিছু পরোয়া করে না। অধ্যত্ত কোন পর্যায়ে গেলে এগুলো বলা যায় সেটা আমরা জানি না। যাই হোক, এই বিষয়গুলো খুব মানে সিলি বিষয়। এই রাষ্ট্রকে এই বিষয়গুলো দেখতে হচ্ছে, জনসাধারণকে এই বিষয়গুলো দেখতে হচ্ছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা হয়তো এরকম এমন কোনো পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে হচ্ছে যে এইসব দেখে। তো এখন একটা সচিবকে তৈরি করা বা একটা লেফটেন্যান্ট জেনারেলকে তৈরি করা বা একটা মেজরকে তৈরি করা, এইটা যে এই একটা ছেলেকে সাজিয়ে গুজিয়ে কাপড় রাজার পোশাক পরিয়ে শাহবাগে দাঁড় করিয়ে দিয়ে নবাব বানানো না। ওদের যে বয়স, ওদের বয়সের চেয়ে বেশি বয়স লাগে একজন সচিব বানাতে, একজন লেফটেন্যান্ট কর্নেল বানাতে। অবশ্যই ওই যে তো বললাম যে শাহবাগে আপনি একটা ছেলেকে সিরাজউদ্দৌলার পোশাক পরিয়ে দাঁড় করিয়ে দিলে সে নবাব হয়ে যাবে না, তো নবাবের অভিনয় করে। তো আপনি 10,000 লোকের থেকে একজনকে বেছে বের করতে পারবেন না সচিব হিসাবে। হতে পারে পিএইচডি, আপনি 1000 লোক নিয়ে আসবেন পিএইচডি করা, কিন্তু একজন সচিবের যে অভিজ্ঞতা, সচিব হতে যে যতটুকু পথ পাড়ি দিয়ে এসেছেন উনি, সেইটা তো আপনি পাবেন। একটা মেজরকে তৈরি করতে, একটা ক্যাপ্টেনকে তৈরি করতে আপনি পারবেন না। আপনি বারবার এরা রিপ্লেসমেন্ট বলে দেয়, অমুকটা না করলে আমাদের কাছে লোক রেডি আছে। কিসের লোক রেডি আছে? কে দেশ চালাবে? হ্যাঁ, এখন যদি তোমাদের মতো লোকদেরকে, ওদের মতো লোকদেরকে বসিয়ে দেওয়া হয়, তারপরেও দেশটা চলবে। এখন যেভাবে চলছে তার থেকে আরো জঘন্য ভাবে চলবে। চলা বয়স সেটাকেও চলা বলে, মানে ফ্যাসিবাদের চরম জায়গায় পৌঁছাবে। আইন বলতে কোনো কিছু থাকবে না, তো দরকার নেই, তো আইন তো এমনিতেও নেই। তারা তো এইভাবে চাচ্ছে, কিন্তু এইটা আমার যেটা মনে হয় যে তারা আগুনে হাত দিয়ে ফেলেছে আবার। তো এই জায়গা থেকে ফিরে আসে, অনেক জায়গা থেকে ডক্টর ইউনূসকে কামব্যাক করতে হয়েছে, এনবিআর থেকে ফিরে আসতে হয়েছে। এর আগে অনেক সিদ্ধান্ত নিয়ে সেটা তিনি বাস্তবায়ন করতে পারেননি, এবং এই সচিবালয়ের ঘটনাটাকেও তাকে আবার কামব্যাক করতে হবে, ফিরতে হবে। এখন এখানে একজন একটা মন্তব্য করেছিলেন যে যেমন করেই হোক না কেন তিনি নাকে খত দিয়ে যে এই সমস্ত চুক্তি করে এসেছেন সেগুলো তিনি যেমন ভাবেই হোক বাস্তবায়ন করবেন। যেমন আজকে পরিকল্পনা উপদেষ্টাকে দিয়ে বলিয়েছেন করিডোর দিলে পরে দেন দেশের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আসবে। হ্যাঁ, তো উনি তো ওনার লক্ষ্য থেকে তো সরেননি, সরার উপায় নেই তার। বাঘের পিঠে সাওয়ার হলে আপনার বাঘ না থামা পর্যন্ত আপনার কোথাও নেমে যাওয়ার উপায় নেই। ওই পিঠে চড়ে ওই সঙ্গে সঙ্গে আপনাকে ঘুরতে হবে। আপনি যেখানে কমিটেড ছিলেন, সেই যাদের সাথে কমিটমেন্ট করে এসছেন, সেই কমিটমেন্ট গুলো ফুলফিল না করলে আপনাকে দুটো কাজ করতে হবে। হয় পরাজয় স্বীকার করে সারেন্ডার করতে হবে যে পারলাম না আমি, অথবা আপনাকে পেরে দেখাতে হবে। তো দুটোর একটাও কিন্তু এখন পর্যন্ত হয়নি।
যথাযথভাবে হয়নি। করিডোরটাও কিন্তু এখন পর্যন্ত দিতে পারেননি উনি। নৈতিকভাবে সমর্থন দিয়েছেন, দেওয়ার কথা বলেছেন, কিন্তু ফিজিক্যালি কিন্তু এখনো দিতে পারেন। তো সেইটার দাবিটা তো আসবে, করিডোরের দাবিটা ওদের কাছ থেকে আসতেই থাকবে, এটা জাতিসংঘের কাছ থেকে আসতে থাকবে। তো সেটা উনি দিতে পারবেন কি পারবেন না সেটা হয়তো ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু সচিবালয় নিয়ে যে ঘটনাটি ঘটছে, আমি এই সমস্ত ঘটনাগুলোর থেকে গুরুত্বপূর্ণ ঘটনা মনে করি এই সচিবালয় বা করিডোর, এগুলোর থেকেও খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের জনগণের প্রতিনিধি হচ্ছে রাজনৈতিক দলগুলো। তার ভিতরে একটি রাজনৈতিক দল একেবারেই সিন আউট, তারা কোনো আলোচনাতেও নেই, আওয়ামী লীগ। বাকি থাকলো যে সর্ববৃহৎ দলটি বিএনপি। এই সর্ববৃহৎ দল বা দ্বিতীয় সর্ববৃহৎ দল জামাত বা অন্যান্য সব দল মিলে যে দলগুলো, মানে যে জনশক্তি, এরাই তো জনগণের প্রতিনিধি আমরা যেটা মনে করি। তারা বলে, জনগণরা বলে হ্যাঁ আমাদের প্রতিনিধি তারা। তো তাহলে জনগণের হয়ে, জনগণের জন্য ক্ষমতা, জনগণের জন্য রাষ্ট্র, জনগণের জন্য শাসন ব্যবস্থা, জনগণই সকল ক্ষমতার উৎস, এই যে কথাগুলো তারা বলেন জনগণের হয়ে, তাহলে তারা রাষ্ট্রের কাছ থেকে, এই সরকারের কাছ থেকে কি আদায় করলেন? কিচ্ছু না। জনগণের প্রতি কোন দায়িত্বটা পালন করলেন? এখন পর্যন্ত করেনি। তো এই দলগুলোর ব্যর্থতার কারণেই ডক্টর ইউনূসের সরকার তাদের যা খুশি খেয়াল খুশি মতো কাজ করতে পারছে। আমরা আমরা সবাই জানি যে বিএনপি যদি আন্তরিকভাবে চাইতো, এই সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হতো। এটা আমি অনেকবার বলেছি। এখনো যদি বিএনপি আন্তরিকভাবে চায় যে এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে কেন তারা আন্তরিকভাবে চাইছে না, এইটি একটা জটিল অঙ্ক। এইটি এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করতে পারে। আমি হয়তো একরকম বললাম, আপনি একরকম বলবেন, অনেকে অনেক রকম করে বলবেন যে এই কারণে ঘটতে পারে। কিন্তু এন্ড অফ দ্য ডে আজকের দিনে যেটা দাঁড়াচ্ছে সেটি হলো জনগণের হয়ে, জনগণের যে পার্সপেক্টিভ সেটা হয়ে কেউ কথা বলতে পারছে না বা বলছে না। দ্যাট মিনস জনগণকে পর্যন্ত বিভ্রান্ত করা হচ্ছে। জনগণকে 5 আগস্ট বিভ্রান্ত করা হয়েছিল, তোমরা মুক্ত হয়েছো বলে, স্বাধীন হয়েছো, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছো, তখনও বিভ্রান্ত করা হয়েছিল। এবং এখন তোমাদেরকে একটি গণতন্ত্রের সুবাতাস বইছে, এরকম একটি ওয়েলফেয়ার স্টেট আমরা উপহার দেব, এইটিও ধাপ্পাবাজি জনগণের সঙ্গে, এটিও জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এখন এই প্রতারণার মধ্য দিয়ে কি তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া, সংবিধান বদল করা এবং এগুলি এই কার্যক্রমগুলি এগিয়ে নিয়ে যেতে পারে কিনা, তাহলে কি দাঁড়াবে বিষয়টি? হ্যাঁ, তারা এগুলো এগিয়ে নিয়ে যাবে। তারা তাদের সুযোগ, সরকারের সামান্যতম সুযোগও হাতছাড়া করবে না। এই সুযোগে তারা জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে পারে, সেই ঘোষণা অনুযায়ী সংবিধান বাতিল হয়ে যেতে পারে। সংবিধান বাতিল হয়ে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন নির্বাচন ছাড়াই, জাতীয় সরকার ডিক্লেয়ার করে। তো ওই যারা যারা কথাবার্তা বলছেন রাস্তাঘাটে, এরা মন্ত্রী হয়ে যেতে পারে, অবাক হওয়ার কিছু নেই। তো সেটি যদি বিএনপি, জামাত বা এই ধরনের বড় বড় দলগুলো বসে বসে দেখে, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা আম নাগরিক, আমাদের পার্টি বা আমাদের প্রতিনিধি যারা আছেন বিভিন্ন দল, আমাদের অভিভাবক, তারা যদি এগুলো বসে বসে দেখেন এবং পপকর্ন খেতে থাকেন, তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই, আমরাও পপকর্ন খাই বসে বসে। কি করা যাবে? দেশটা তো আমাদের। দেশটা তো আমাদের হলেও কি, মানে একটা একটা প্রবাদ আছে যে দেশ যেমন তার শাসক তেমন, জনগণ যেমন তার শাসক তেমন। আমরা জনগণ যদি দায়িত্বহীন হই, আমাদের শাসক দায়িত্বহীন হবে। কারণ শাসক নির্বাচন করা, শাসককে ছুড়ে ফেলা, শাসককে দীর্ঘস্থায়ী করা, শাসককে ক্ষণস্থায়ী করা, এই সকল কাজগুলোর ক্ষমতা কিন্তু জনগণের হাতে। তো জনগণ বলতে আমি বুঝাচ্ছি না এখানে যে একজন কৃষক বা শ্রমিক ময়মনসিংহ থেকে উঠে এসে থেকে, রাজনৈতিক দলগুলো, জনগণের প্রতিনিধি যারা, তারা। সুতরাং তারা যদি কর্তব্যটা পালন না করে, তাহলে একজন স্বৈরশাসক দীর্ঘদিন শাসন ক্ষমতা চালাবে, কিছু করার নেই। এখানে একজন একটি প্রশ্ন করেছেন যে প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতির বৈঠকের কারণ কি?
এইটা আমরা এর আগেও আলোচনা করেছি, এটা আসলে এখন পর্যন্ত কারণ কেউ জানে না, তবে এটা অভূতপূর্ব, বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেনি। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে যা যা ঘটেনি তাই তো এখন ঘটছে, নতুন নতুন অনেক ইতিহাস তৈরি হচ্ছে এখন, অভূতপূর্ব ঘটনাগুলো ঘটছে। সুতরাং এটাও ধরে নিতে হবে যে একটি অভূতপূর্ব ঘটনা, এবং এইরকম অভূতপূর্ব ঘটনা এই সরকারের আমলে আগামীতেও হবে। আমি শুনেছি আমি শুনেছি যেহেতু সে সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর হেফাজতে ছিলেন, বিচারপতি দুই মানে প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতি দুজন প্রধান সেনাপ্রধানের মানে সেনাবাহিনীর হেফাজতে ছিলেন, ফলে তাদের স্বাক্ষর জালিয়াতি করে এই সরকার কি বলে এটাকে শপথ নিয়েছে। ফলে সেই বিষয়টি যখন সামনে আসবে তখন তারা কিভাবে করে মোকাবেলা করবে এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য সেনা প্রধান বিচারপতি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে, এটা আমি শুনেছি। হ্যাঁ, হতে পারে, এটাও হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, আমরা ঠিক জানি না। এটা বিচারপতিদের কারণ হতে পারে, আমি বলি বর্তমান প্রধান বিচারপতি তিনি তো জামাতপন্থী, তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চলে যেতে হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে সাংবিধানিকভাবে তখন একটি দায়িত্ব এসে বর্তাতে পারে প্রধান বিচারপতির কাছে। ওই সাবেক আগের যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আমাদের যে ফর্মুলাটা ছিল, সেখানে তো প্রধান বিচারপতি এখতিয়ার থাকতো। তো ওই সংক্রান্ত কোনো বিষয় নিয়েও আলাপ আলোচনা হতে পারে, যাতে পরবর্তীতে ক্ষমতাটি প্রধান বিচারপতির অধীনে যায়, সামথিং লাইক দ্যাট। এটা কি সত্য নাকি? সত্য মিথ্যা জানি না, তবে একটা পদত্যাগ করলে এক ধরনের যে সাংবিধানিক শূন্যতা হবে, রাষ্ট্র তো শূন্যতার ভিতর থাকতে পারে না, রাষ্ট্রকে একটা জায়গায় যেতে হয়, একটা কাঠামোতে দাঁড় করাতে হয়। তো সেখানে সঙ্গে সঙ্গে সেটা ওই শূন্যতা পূরণ করার জন্য সবচেয়ে আগে কার্যকর ভূমিকা থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি যদি অসমর্থ হন দায়িত্ব নিতে, তখন অন্যান্য অপশনগুলো আসে, তখন প্রেসিডেন্ট সেই অপশনগুলোকে ব্যবহার করে। তো হতে পারে উনি হয়তো আগে থেকেই এই ব্যাপারগুলোকে আজ করছেন, বা কোনো একটা কারণে হয়তো উনি আলোচনা করতে এসছেন। এটা আমরা তো যেহেতু শুনিনি, জানি না, আমরা অনুমান করতে পারি মাত্র। তবে এইটা নিয়ে যে সংকট আছে, এবং এই সংকটটা যে সামনে চলে এসেছে আইএসপিআর এর ওই লিস্ট প্রকাশের পরে, এটা অস্বীকার করার উপায় নেই। এখন কিভাবে তারা এই সংকট মোকাবেলা করবে, আসলে মোকাবেলা কি, আমি তো ওই যে আগেই বললাম যে যদি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সরকারের বিভিন্ন কর্মকাণ্ড টিক চিহ্ন দিতে থাকে, সম্মতি জানাতে থাকে, তাহলে এই সরকারের পক্ষে যে কোনো ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ড, স্বৈরাচারী কর্মকাণ্ড করা সম্ভব, এবং করে নির্বিঘ্নে শাসন চালানো সম্ভব, কেউ ঠেকাতে পারবে না।